আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশের দ্বিতীয় টি-20 ম্যাচটা ওয়াশড আউট হয়ে যাওয়ার সম্ভাবনাতেই রয়েছে। চট্টগ্রামে প্রচণ্ড বৃষ্টি এবং সে কারণেই এই ম্যাচটা না হওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং সেটা যদি না হয় তাহলে কিন্তু এই 3 ম্যাচের টি-20 সিরিজটা বাংলাদেশ অন্তত হারবে না, সেটা নিশ্চিত বলা যেতে পারে। কারণ তৃতীয় টি-20 যেটা মিরপুরে অনুষ্ঠিত হবে, সেই ম্যাচটা যদি নিউজিল্যান্ড জিতেও যায় তারপরও কিন্তু 1-1 এই সিরিজটা সমতায় থাকবে। সুতরাং বাংলাদেশ আরও একটা সফল টি-20 সিরিজ পার করতে যাচ্ছে, সেই বিষয়টা মোটামুটি নিশ্চিত বলা যেতে পারে। বাট আমরা ফোকাসটা সরিয়ে বাংলাদেশের সাদা বলের, ইনফ্যাক্ট সাদা জার্সির লাল বলের ক্রিকেটের দিকে যদি নিয়ে যাই, কারণ ভেরি সুন আমরা দেখব পাকিস্তান বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের সঙ্গে মিরপুরে প্রথম টেস্ট, তারপর বাংলাদেশ সিলেটে তাদের দ্বিতীয় টেস্ট ম্যাচটা খেলবে। এবং এই দুটো টেস্টই এবারের যে টেস্ট সাইকেলটা রয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল, সেই সাইকেলের অন্তর্ভুক্ত। এই সিরিজটা নিয়ে আলাদা রকম একটা উত্তেজনা কিন্তু আমাদের মধ্যে কাজ করছে, কারণ রিসেন্ট সময় আমরা জানি বাংলাদেশ ওডিআই ফরম্যাটে একটু একটু করে উন্নতি করছে। ডেফিনেটলি একটা খারাপ অবস্থা থেকে বাংলাদেশের এই দলটা ইন ট্রানজিশন আস্তে আস্তে রেজাল্টসের মাধ্যমে র্যাঙ্কিংয়ে উন্নতি করার চেষ্টা করছে এবং 2027 বিশ্বকাপকে টার্গেট করে দলটাকে গোছানোর কাজ তারা এই মুহূর্তে করছে। টি-20 যে স্কোয়াডটা রয়েছে সেখানে বেশ এক্সাইটিং কিছু ক্রিকেটারদের ইনক্লুশন আমরা দেখছি। নতুন নতুন ফাস্ট বোলাররা দলে অন্তর্ভুক্ত হচ্ছেন, যারা ব্যাটিং অর্ডারে রয়েছেন তাদের মধ্যেও রোলের কিছু পরিবর্তন হতে আমরা দেখছি, এবং সেভাবে করেই লিটন কুমার দাসের আন্ডারে এই দলটা কিন্তু একটা বেটার শেপে আসার একটা প্রসেসের মধ্যে আছে। বাট টি-20 এই দলটাই আসলে 2028 যে টি-20 ওয়ার্ল্ড কাপটা রয়েছে সেটার জন্যই মূলত তাদের প্রস্তুতিটা নেওয়া। সুতরাং হাতে এখনো সময় রয়েছে, 2 বছর সময়। আস্তে আস্তে করে টিমটা বিল্ড আপ হতে থাকবে। রেজাল্টস আমরা পাচ্ছি ঘরের মাটিতে, দেশের বাইরেও আমরা মোটামুটি ভালোই পারফর্ম করছি বলা যেতে পারে। বাট এই যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যে উত্থানের জায়গাটা, এবং এটা অনেকটাই আমি বলবো যে অত বেশি খবরে আসে না। বাংলাদেশ যখন থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হয়েছে, আমরা কিন্তু দেখেছি বাংলাদেশ এভরি টাইম বলা যেতে পারে তারা একেবারে বটমে যে শেষ করে। গত যে টেস্ট সাইকেলটা আছে সেখানে বাংলাদেশের উন্নতি হয়েছে, তারা ওয়েস্ট ইন্ডিজের ওপরে শেষ করতে পেরেছে, এবং এটা একটা ডেভেলপমেন্টের সাইন, ডেফিনেটলি ডেভেলপমেন্টের সাইন। এবং বাংলাদেশ টেস্ট ক্রিকেটে একটু একটু করে ইমপ্রুভ করছে, তাদের টেস্ট স্কোয়াডটা একটু করে সমৃদ্ধ হচ্ছে, এবং টেস্ট স্কোয়াডের ভালো পারফরমেন্সের পেছনে বড় যে ভূমিকাগুলো থাকতে হয়, আগে যেরকম আমরা দেখতাম যে হ্যাঁ ব্যাটাররা একটা পারফরমেন্স দিয়ে দিতেন, বাংলাদেশের ভেটারান ব্যাটাররা যারা ছিলেন, তামিম ইকবাল থেকে শুরু করে মুশফিকুর রহিম থেকে শুরু করে সাকিব আল হাসান ছিলেন, সেখানে মাহমুদুল্লাহ একটা পর্যায় পর্যন্ত টেস্ট খেলে তারপর রিটায়ারমেন্টে গেছেন। মমিনুল হক, তিনি 2013 থেকে বাংলাদেশের এই জাতীয় দলের যে ব্যাটিং লাইন আপটায় রয়েছেন সেখানে কনসিস্টেন্টলি রান করে যাচ্ছেন। সো একটা ব্যাপারে স্টেবিলিটির জায়গা যেটা ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি যে স্টেবল ছিল। স্পিন বোলিং ডিপার্টমেন্টেও বাংলাদেশের টেস্টের যদি আমরা রেকর্ড দেখি, সেখানেও তাইজুল ইসলাম রয়েছেন, মেহেদী হাসান মিরাজ 2016 পর থেকে তিনি দলে অন্তর্ভুক্ত হয়েছেন এবং ভালো করছেন। আমরা তাইজুলের কথা বলতে পারি, সাকিব আল হাসানের কথা বলতে পারি। সো স্পিনারদেরও কিন্তু একটা ভালো পারফরমেন্সের জায়গা আমরা দেখেছি। তবে একটা জায়গা যেটা মিসিং ছিল বাংলাদেশের কনসিস্টেন্সির জায়গাটা, সেটা হচ্ছে পেস বোলিং, এবং এই ডিপার্টমেন্টে বাংলাদেশের ক্রমাগত যে উন্নতি হয়েছে কয়েক বছরে সেটারই একটা প্রতিফলন আমরা দেখছি বাংলাদেশের টেস্ট পারফরমেন্সেও। পেসাররা যখন থেকে ভালো বোলিং করা শুরু করেছেন বা কনসিস্টেন্টলি ভালো বোলিং করছেন, বাংলাদেশ যখন একটা বেটার পেস ব্যাটারি পেয়েছে, তারপর থেকেই বাংলাদেশের একটা উন্নতি আমরা টেস্ট ক্রিকেটে দেখছি। এবং পেস বোলার ডিপার্টমেন্টটায় বাংলাদেশের এই স্ট্রেংথটা তাদেরকে শুধুমাত্র ঘরের মাটিতে না, দেশের বাইরেও ভালো করার জন্য কিন্তু একটা এনকারেজমেন্ট দেয়। সো এই ব্যাপারটাই আমার কাছে মনে হয় যে একটা মূল ফোকাসের জায়গা হতে পারে বাংলাদেশের এই টেস্ট ক্রিকেটের ট্রান্সফরমেশনের জায়গাটা, বা টেস্ট এখন বাংলাদেশের জন্য সবচাইতে দুর্বল ফরম্যাট না, সেই ব্যাপারটা এস্টাবলিশ করার জন্য অন্তত এই টেস্ট সিরিজটা ইম্পর্টেন্ট হবে। আপনার নিশ্চয়ই মনে আছে 2024-এ বাংলাদেশ যখন রাওয়ালপিন্ডিতে গিয়েছিল পাকিস্তানে খেলার জন্য, সেখানে 2 ম্যাচের টেস্ট সিরিজের দুটোতেই বাংলাদেশ কিন্তু পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে হারিয়ে এসেছে। সুতরাং পাকিস্তান প্রতিশোধের জন্য আসবে। বাংলাদেশ তাদের প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে, এবং সেই স্কোয়াডের মধ্যে বেশ কিছু চমক আমরা দেখেছি। পেস বোলিং ডিপার্টমেন্টে এবাদত হোসেনকে রাখা হয়েছে খালেদ আহমেদের উপরে, খালেদকে স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি। হাসান মুরাদের মতো স্পিনারকে রাখা হয়নি স্কোয়াডে, তার জায়গায় নাইম হাসানি তার জায়গাটা ধরে রেখেছেন, কারণ পাকিস্তানে বেশ কিছু বাহাতি ব্যাটারে রয়েছেন। সেই বিষয়ে যারা সিলেক্টরে রয়েছেন তারা কিন্তু তাদের মতামত জানিয়েছেন বা তাদের লজিকটা জানিয়েছেন কি কারণে বাংলাদেশের এই টেস্ট স্কোয়াডে এই পরিবর্তনগুলো রয়েছে। নাজমুল হোসেন শান্ত যথারীতি ক্যাপ্টেন থাকবেন, এবং সেই সাথে নতুন যে ইনক্লুশন হয়েছে দুটো, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, একটা ব্যাটিংয়ে একটা বোলিংয়ে। ব্যাটিংয়ের জায়গায় যদি তাকাই, তানজিদ হাসান তামিম, তাকে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। একজন হার্ড হিটিং ব্যাটার, সাদা বলের ক্রিকেটে ইতিমধ্যেই নিজেকে
প্রতিষ্ঠিত করেই ফেলেছেন বলা যায় ওয়ানডে এবং টি20 দুটো ফরম্যাটেই। তানজিদ তামিম প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন। এটা একটা ভালো ইঙ্গিত। এই ইঙ্গিতটা হচ্ছে বাংলাদেশ এখন টেস্ট ক্রিকেটটা আরেকটু অ্যাগ্রেসিভলি হয়তো খেলতে চায়, টপ অফ দ্য অর্ডারে খুব কুইক রান করতে পারেন বা বোলারদেরকে আক্রমণ করতে পারেন, সেই ধরনের এক দুজন ব্যাটারকে তারা স্কোয়াডে রেখে তাদের কিন্তু ওই ট্রানজিশনাল এক্সপেরিমেন্টটা শুরু করে দিয়েছেন, যেটা আমার কাছে খুবই পজিটিভ একটা সাইন মনে হচ্ছে। কারণ তানজিদ তামিম, তাকে আমরা যতই বলি যে হোয়াইট বল ক্রিকেটের জন্য বেশি যোগ্য বা অ্যাগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে তিনি খেলেন, তার কিন্তু ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের রেকর্ডটাও কিন্তু বেশ ভালো, এবং সেই ভালোর প্রতিফলন হিসেবেই তাকে বা পুরস্কার হিসেবে তাকে এই স্কোয়াডে এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। অনেকে বলছেন সৌম্য সরকারেরও তো ফার্স্ট ক্লাস রেকর্ড খুব ভালো, বাট তাকে কেন আনা হয়নি যদি একজন হার্ড হিটিং ব্যাটারি প্রয়োজন হয়। সৌম্যর ব্যাপারটাও ইন্টারেস্টিং। তিনি ডোমেস্টিক ক্রিকেটে যখন ফার্স্ট ক্লাস খেলেন তিনি কিন্তু টপ অফ দ্য অর্ডারে ব্যাটিং করেন, এজ এন ওপেনার ব্যাটিং করেন। কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমে যখন তাকে আনা হয়েছিল তিনি কিন্তু বেশ কিছু ভিন্ন ভিন্ন পজিশনে খেলেছিলেন। তাকে অ্যাজ আ ব্যাশার নাম্বার 6-7-এও আমরা খেলতে দেখেছিলাম হাতুরু সিংহের আমলে। সো টেস্ট ক্রিকেটটায় আসলে নিজেকে খুব একটা বেশি মেলে ধরার সুযোগ সৌম্য পাননি, এটা সত্যি কথা। তবে সৌম্যর চেয়ে নতুন কারো দিকে বা ইয়াঙ্গার কারো দিকেই হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে তাকাচ্ছে, এবং সে কারণেই তানজিদ তামিমকেই তারা স্কোয়াডে রেখেছে। যদিও তিনি আসলে দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচও পাবেন কিনা সেটাতে সন্দেহ রয়েছে, কারণ মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম বেশ ভালো ফর্মে আছেন সেটা বলা যায়। রিসেন্ট যে সিরিজগুলো হয়েছে জিম্বাবুয়ের এগেনস্টে, আয়ারল্যান্ডের এগেনস্টে, ওই টেস্ট সিরিজগুলোতে কিন্তু বেশ ভালো পারফরমেন্সই দিয়েছেন এই জুটি। স্পেশালি আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজের কথা বলবো, যেটা মুশফিকুর রহিমের ১৭তম টেস্টের সিরিজটা ছিল, সেই সিরিজেও কিন্তু সাদমান এবং জয় কনসিস্টেন্টলি তারা রান করেছেন। সো ওই পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, তানজিদ তামিম হয়তো স্কোয়াডে আছেন বাট 11-এ হয়তো থাকবেন না। সবচেয়ে বেশি আলোচনা আরো একটা বিষয় নিয়ে হচ্ছে, যেটা আমি বলছিলাম যে বোলিংয়ে আসলে যেটা বলছিলাম যে এবাদত ঢুকে পড়েছেন এবং নাইম হাসান ঢুকেছেন, হাসান মুরাদের জায়গা হয়নি কিংবা খালেদ আহমেদের জায়গা হয়নি। বাট ব্যাটিংয়ে আরো একটা খুবই খুবই ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে বা নির্বাচকরা একটা ইন্টারেস্টিং পিক করেছেন, সেটা হচ্ছেন অমিত হাসান। লিস্টে ক্রিকেটে ৩,০০০-এর উপরে রান তার রয়েছে, 11টা সেঞ্চুরি, 17টা 50 রয়েছে, এবং সেই সাথে 49 এই অ্যাভারেজ নিয়ে ব্যাটিং করেন অমিত হাসান। অমিত হাসানকে নিয়ে বেশ কয়েক বছর ধরেই আসলে কথা হচ্ছে বাংলাদেশের ডোমেস্টিক সার্কিটে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে অমিত হাসান গত কয়েক বছর ধরে দুর্দান্ত পারফর্ম করেছেন। পোস্ট কোভিড যদি সময়টা আমরা চিন্তা করি, গত 5টা বছর অমিতের চেয়ে বেটার কনসিস্টেন্সি নিয়ে আর কোনো ব্যাটারি ডোমেস্টিক ক্রিকেটে খেলতে পারেননি, এবং এইটারই পুরস্কার হিসেবে অমিতকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে এবার বাংলাদেশের জাতীয় দলে। এবং তার আমি বরঞ্চ বলবো যে সম্ভাবনাটা একটু বেশি রয়েছে 11-এ সুযোগ পাওয়ার। দুটো টেস্টের যে কোনো একটাতে হয়তো তার অভিষেক হয়ে যেতে পারে। আমরা মিডল অর্ডারে ওই সাকিব আল হাসান কিংবা মাহমুদুল্লাহ রিয়াদের রিপ্লেসমেন্ট খোঁজার যে প্রসেসে ছিলাম, সেই প্রসেসে অনেকজনকেই সুযোগ পেতে দেখেছি ব্যাটিংয়ে। আমরা মিডল অর্ডারে শাহাদাত হোসেন দীপুকে দেখলাম যে তাকে সুযোগ দেওয়া হচ্ছিল, তিনি কিন্তু সেভাবে ক্লিক করতে পারেননি এবং খুব বেশি ক্রেডেন্সিয়ালস তার ছিল না। অত বেশি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকার পরও তার টেকনিকের উপর ভরসা রেখে, তার পোটেনশিয়াল বিষয়টা চিন্তা করে তাকে কিন্তু ডেবিউ দেওয়া হয়েছিল। সাকসেসফুল হতে পারেননি। বাট এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা করছে বা নির্বাচকরা যেটা করেছেন, সিলেকশন বোর্ড, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ডোমেস্টিক ক্রিকেটের বেটার পারফর্মারদেরকে একটা সুযোগ দিয়ে দেখবেন। শেষ আমার মনে আছে মার্শাল আইয়ুবকে এরকম একটা সুযোগ দেওয়া হয়েছিল যে ডোমেস্টিক ক্রিকেটে দারুণ পারফর্ম করছেন, সেটার পুরস্কার হিসেবে তিনি টেস্ট দলে জায়গা পেয়ে গেলেন। ওরকমই একটা প্রসেসে অনেক বছর পরে অমিত হাসানকে আমরা দেখছি, যার কিনা ডোমেস্টিক পারফরমেন্সের যেই ওজনটা রয়েছে সেই ওজনটাকে মেপে তারপর নির্বাচকরা তাকে স্কোয়াডের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। মিডল অর্ডারের যে কোনো জায়গায় তিনি ব্যাট করতে পারেন, যদিও এখানেও আসলে জায়গা পাওয়াটা ডিফিকাল্ট হবে, কারণ সেখানে মুশফিকুর রহিম এখনও রয়েছেন, লিটন কুমার দাস রয়েছেন, মমিনুল হক রয়েছেন, শান্ত আছেন, ওপেনাররাও খেলবেন। সো টপ 6-এ আসলে কোন জায়গাটায় অমিত হাসান জায়গাটা পাবেন সেটাই কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা। কারণ 7 নম্বরে মিরাজ নামবেন, তারপর থেকে 8, 9, 10, 11 সেখানে বাকি 4 জন বোলাররা হয়তো খেলবেন। বাংলাদেশ যদি 7 জন প্রতিষ্ঠিত ব্যাটার নিয়ে মিরাজকে 8-এ নামায়, যদি বাংলাদেশ 2 জন পেসার 2 জন স্পিনার নিয়ে খেলতে যায়, যেখানে মিরাজ তাইজুল থাকবেন এবং সেই সাথে 2 জন পেসার থাকবেন, তখন হয়তো অমিত হাসানের এই ব্যাটিং লাইন আপে সুযোগ থাকতে পারে। কতটুকু সুযোগ নেবে বাংলাদেশ সেটাই দেখার বিষয়। নিউজিল্যান্ডের এগেনস্টে, ইনফ্যাক্ট পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশ সেই ঝুঁকিটা নেবে কিনা যে তারা 4 জন বোলার দিয়েই খেলাটা চালিয়ে যাবে মমিনুলকে 5th বোলিং অপশন হিসেবে রেখে, সেটা একটা প্রশ্নের জায়গা। তবে আমার কাছে মনে হয়, আমি খুবই এক্সাইটেড এবং ইন্টারেস্টেড টু সি যে অমিত হাসান আসলে সুযোগটা যদি পান তাহলে তিনি কি করতে পারেন। বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের যে কোয়ালিটি ফার্স্ট ক্লাস ক্রিকেটের, সেটা নিয়ে অনেক আলোচনা হয় যে কোয়ালিটি অতটা ভালো নয়। এখানে ভুরি ভুরি রান করেও দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্লেয়াররা ক্লিক করতে পারেন না। তবে এই একটা এক্সাম্পল হতে পারেন অমিত, যে আসলে ডোমেস্টিক ক্রিকেটে ভালো রান করে এসে ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রতিষ্ঠিত হওয়ার মতো একটা সুযোগ তৈরি করা যায় বা ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট তৈরি করা যায়। আশা করব অমিত হাসান দুটো টেস্টে অন্তত যে কোনো একটা টেস্টে দলে জায়গা পেয়ে যাবেন, এবং সেটা যদি হয় তাহলে আমরা ডোমেস্টিক ক্রিকেটের একজন সফল পারফর্মারের একটা সুযোগ পাওয়া,
সেটাই কিন্তু সচক্ষে দেখতে পারবো। আপনারা মতামত জানিয়ে দেবেন কমেন্ট করে যে আসলে বাংলাদেশের এই টেস্ট দলটাকে আপনারা কতটুকু রেট করছেন, কি মনে হয় যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে আস্তে আস্তে করে কি তারা তাদের সেরা দলটা আস্তে আস্তে গঠন করে ফেলছে কিনা, এবং সেই সাথে অমিত হাসানের মতো যারা ক্রিকেটার রয়েছেন ডোমেস্টিক ক্রিকেটে ভালো করেছেন তাদের কি আসলে স্টার্টিং 11-এ সুযোগ পাওয়া উচিত কিনা, দুটো টেস্টের যে কোনো একটাতেই তারা তাদের ডেবিউটা পেয়ে যাবেন কিনা, এটার ব্যাপারে আপনাদের প্রেডিকশনটা জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।